আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগতম। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট না, এদেশের লক্ষ লক্ষ অনার্স মাস্টার্স বেকারদের জন্য চাকুরির একটা ব্যবস্থা করাই হলো ক্যাম্পের মূল উদ্দেশ্য। মূলত আমরা দুটো উদ্দেশ্য নিয়ে কাজ করছি। একটা হলো দেশের এই শিক্ষিত তরুণ তরুণী যারা সবেমাত্র শিক্ষা জীবন শেষ করেছে অথবা ইতিমধ্যেই শিক্ষা জীবনের 2-4টা বছর পেরিয়ে গেছে, চাকরি খুঁজতে খুঁজতে কয়েক লক্ষ, 30 লক্ষের উপরে হবে, যারা অনেকেই চাকরি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছে এবং অনেকেই ভেবে নিয়েছে হয়তো আমার দ্বারা কিছুই হবে না। স্বপ্ন ছিল একসময় অনার্স শেষ করবে, মাস্টার্স শেষ করবে, পরিবারের হাল ধরবে। বাস্তবে সেটা মরীচিকায় রয়ে গেল, কারণ আমাদের চাহিদার সাথে সরবরাহের মিল নাই। সার্টিফিকেট দেওয়া হয়েছে, সার্টিফিকেটের সাথে কনফিডেন্স দেওয়া হয়নি। কনফিডেন্স থাকলে তার সাথে যদি কমিউনিকেশন স্কিল থাকতো, তার সাথে যদি কারেজ থাকতো, তার সাথে যদি প্রেজেন্টেশন এবিলিটি থাকতো, তার সাথে যদি ক্রিয়েটিভিটি থাকতো, তাহলে আজকে নিশ্চয়ই ওই ছেলেটা বা ওই মেয়েটা একটা চাকরি পেয়ে যেত। তারা যে পদের জন্য উপযুক্ত সেই পদেই তারা দরখাস্ত করছে। অবশ্য এক একটা পদের বিপরীতে কয়েকশো, কখনো কখনো হাজার ছেড়িয়ে চলে যায়। এই একটা পদের জন্য 1000-1200 ক্যান্ডিডেট যখন প্রতিযোগিতা করে, তার সঠিক মান যাচাইয়ের ক্ষেত্রে অনেক সন্দেহের অবকাশ থেকেই যেতে পারে। তাই বলি, আমরা যদি এদের এখনই উদ্যোগ না নেই, তাহলে এই দেশের ভবিষ্যৎ, এই 30 লক্ষ বেকার যদি তাদের চাকরির পথ হারিয়ে ফেলে, তারা যদি কখনো সুযোগ না পায়, তারা যদি ফ্রাস্ট্রেট হয়ে যায়, তারা যদি জীবনে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলে, স্বপ্ন ফুরিয়ে যায়, তার এবং তার পরিবারের স্বপ্ন মাটিতে মিশে যাবে। তাদের জন্যই আমরা চিন্তা করি। আপনি একবার ভাবুন তো, কেন এদেরকে আমরা তৈরি করলাম? বাংলাদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা, আমি অনেকগুলো ভিডিওতে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, আজকেও একটু কথা বলবো, কারণ এটা আমাদের আসলে অনেকেই জানি, বলতে গেলে প্রায় সবাই জানি, কিন্তু এটা নিয়ে কখনো ভাবি না। কেন ভাবি না তা ঠিক বলতে পারবো না, তবে ভাবা উচিত ছিল, বা এখন থেকে, আজ এবং এই মুহূর্ত থেকে ভাবা উচিত। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে টোটাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, পাবলিক বিশ্ববিদ্যালয় 53টা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় 107টা, ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় আরো 3টা, মোট 163টা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কয়েক লক্ষ অনার্স মাস্টার্সের জন্ম দেয়। এই অনার্স মাস্টাররাই পাশ করার পরে চাকরির জন্য পথে পথে ঘুরে। এই বিশ্ববিদ্যালয়গুলোর কোয়ালিটি কি? অবশ্যই তারা কোয়ালিটি মানসম্পন্ন, অবশ্যই তারা হয়তো যোগ্যতা সম্পন্ন শিক্ষক মন্ডলীর পড়ান। তাহলে কি বিষয় সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল? বাস্তবে দেখা গিয়েছে বাংলাদেশের এই 107টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবগুলাতেই কিছু কিছু সাবজেক্ট এমনভাবে কমন, বিবিএ, এমবিএ, ট্রিপলি এবং সিএসসি, ইভেন কি পাবলিক ইউনিভার্সিটিগুলোও সেই একই ধরনের। অথচ যেমন ধরেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল 1921 সনের 1 জুলাই। এই তো কয়েকদিন আগে 100 বছর পালন করলো। আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের আসলে অবস্থানটা কোথায়। সেদিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছিল, তখন ফ্যাকাল্টি ছিল 3টা, এখন ফ্যাকাল্টি হয়েছে 16টা। তখন ডিপার্টমেন্ট ছিল 12টা, এখন ডিপার্টমেন্ট হয়েছে 86টা। তখন টিচারের সংখ্যা ছিল মাত্র 60 জন, এখন হচ্ছে 2156 জন। তখন স্টুডেন্ট ছিল মাত্র 877 জন, এখন এই 2023 সালে 69,554টা সিট আছে। হল ছিল মাত্র 3টা ডরমেটরি টাইপের, এখন সেখানে 20টা। মাশাআল্লাহ, শুনতে অনেক ভালো লাগে। আমরা যেখানে 877 জন ছাত্র পড়ানোর মতো সিট সংখ্যা ছিল, সেখানে এখন প্রায় 70,000। এই ইউনিভার্সিটির, এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়? ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এদের অবস্থা 691তম। তার মানে বিশ্বের 1000 ইউনিভার্সিটির মধ্যে এই 100 বছরের পুরানো ঢাকা ইউনিভার্সিটি, যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত বলতাম, এবং এই ঢাকা ইউনিভার্সিটিতেই কিন্তু অনেক বিজ্ঞানীর জন্ম হয়েছিল। সেই সত্যেন ঘোষ অথবা আমাদের শত শত বিভিন্ন শাখায় নামকরা যারা, ইভেন কি তাদের ভিতরে নোবেল লরিয়েটরাও আছেন, যাদের ভিতরে বিভিন্ন শাখায় এমিরিটাস প্রফেসরও হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয় 691তম। অপরদিকে বাংলাদেশে বুয়েটে ভর্তি হওয়ার জন্য আপনারা জানেন প্রতি একটা সিটের বিপরীতে কতগুলো স্টুডেন্ট প্রতিযোগিতা করে, তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো 801। আচ্ছা, আমরা ওয়ার্ল্ড বা বিশ্বের কথা বাদ দিলাম, আমরা এশিয়ার কথা ধরি। এশিয়ায় আমরা বলবো ঢাকা ইউনিভার্সিটির পজিশন 140 নম্বর। বাংলাদেশে যদি এটা প্রথমত হয়ে থাকে, একটু কখনো কখনো বলা হয় যে বিজনেস স্কুল হিসেবে ব্র্যাক 1 নম্বরে আর সর্বসাকুল্যে ঢাকা ইউনিভার্সিটি 1 নম্বরে, কিন্তু এশিয়ার ভিতরে তার স্থান 140তম। বুয়েটের স্থান 187তম। নর্থ সাউথ
পজিশন 191তম। আচ্ছা, এই যে ইউনিভার্সিটিগুলো, এই যে পাবলিক ইউনিভার্সিটির পরে প্রাইভেট ইউনিভার্সিটি আসলো গত 20 বছর, এই 20 বছরে 107টা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, 53টা পাবলিক ইউনিভার্সিটি আছে, এবং এর ভিতরে বিভিন্ন রকমের বিভিন্ন পেশাদারী ইউনিভার্সিটির জন্ম হয়েছে। এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, টেক্সটাইল ইউনিভার্সিটি আছে প্রায় 4-5টা, তারপরে শুধু মেডিকেল কলেজ আছে বাংলাদেশে 113টা। 113টা মেডিকেল কলেজের সিট সংখ্যা প্রায় 10,000। অথচ এই মুহূর্তে বাংলাদেশে 15,000-এর উপরে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বেকার, যারা অনেকেই হয়তো ঢাকা মেডিকেল অথবা বুয়েটের পাশ করা। এই 15,000 ডাক্তার ইঞ্জিনিয়ার বেকার যে দেশে, সেই দেশের ইউনিভার্সিটিগুলো দৈন্যতার ইতিহাস শোনা উচিত, জানা উচিত, বিকজ এদের উপরে নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ বংশধর। এবার তো 691তম স্থানে ঢাকা ইউনিভার্সিটি আছে, আগামী 10 বছর পরে কি হবে জানি না। আচ্ছা, 1921 সালের 1 জুলাই থেকে আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি থেকে মাত্র 177টা বই পাবলিকেশন হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির বয়স 100 বর্ষ পার হলো এই কয়েকদিন আগে। আমাদের প্রাণের চেয়ে প্রিয়, অনেক যুদ্ধের পরে যে ইউনিভার্সিটির জন্ম হয়েছিল, সেই ইউনিভার্সিটিটা 1921 সালের 1 জুলাই থেকে আজ পর্যন্ত মাত্র 177টা বই পাবলিশ করেছে। মানে 98 ইয়ার্সে বা 100 বছরে 177টা বই মাত্র পাবলিশ হয়েছে। প্রথম বইটা পাবলিশ হয়েছিল 1926 সালে। মাইকেল ওয়েস্ট নামে এক বিদেশি ভদ্রলোক একটা বই লিখেছিলেন, দ্য কনস্ট্রাকশন অফ ফরেন রিডিং ম্যাটেরিয়ালস অফ টিচার্স ফর ফরেন ল্যাঙ্গুয়েজ। এই বইটি 1926 সালে পাবলিশ হয়েছিল। তারপরে সর্বশেষ যে বইটি পাবলিশ হয়েছিল, সেই বইটি লিখেছেন আমাদের দেশি বাঙালি এক ভদ্র মহিলা, হোসনে আরা। উনি এই বইটি লিখেছেন যে মহাশ্বেতা দেবীর কথা এখানে আদিবাসীদের জীবন নিয়ে বলা হয়েছিল। এই বইটি 2018 সালে শেষবারের মতো ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে। তারপরে আজ পর্যন্ত একটা বই আর পাবলিশ হয় নাই। আসলে আমি জানি না ইউনিভার্সিটি কি শুধুমাত্র এই 2000 শিক্ষক থাকবেন, 70,000 ছাত্রছাত্রী থাকবেন, এদেরকে ক্লাসে পড়াবেন এবং তাদের পরীক্ষা নেবেন এবং বছর শেষ হলে একটা সার্টিফিকেট ধরিয়ে দিবেন, কি শিখলো কি শিখলো না, অথবা শিক্ষার মান, শিক্ষার পদ্ধতি, শিক্ষা বিষয়ক গবেষণা, পাবলিকেশনস, এগুলো কি ইউনিভার্সিটির মধ্যে পড়ে না? যদিও ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকটা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত সংস্থা, বাংলাদেশ সরকার শুধুমাত্র ইউজিসির মাধ্যমে তাদের জন্য বরাদ্দ দিয়ে ক্ষান্ত হন, বাদ বাকিটা নির্ভর করেন ভিসি সাহেবদের উপর। এখন ভিসি সাহেবরা কতটুকু সফলতার সহিত কোন ইউনিভার্সিটি পরিচালনা করছেন সেটা ভেবে দেখার বিষয়, বা খোঁজ নিয়ে ডাটা নিয়ে দেখার বিষয়। তবে শুধু ঢাকা ইউনিভার্সিটির কথা বলতে পারি, কি করে সম্ভব 100 বছরে মাত্র 177খানা বই পাবলিশ হলো। এবং আমার যেটা বিশ্বাস এবং আমি যতটুকু জানি, আমার তো মনে হয় এই ঢাকা ইউনিভার্সিটিতে চা সিঙ্গারা সহ অতিথি আপ্যায়নে যে পরিমাণ টাকা ব্যয় হয় বা যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, তার চেয়ে অনেক গুণ কমে হয়তো পাবলিকেশনের জন্য ব্যয় করা হয়, অথবা পাবলিকেশনের জন্য খুব একটা থাকেই না। যদি থাকতো তাহলে কি করে সম্ভব একটা বছর 12টা মাস 365 দিন মিলে মাত্র 1.7খানা বই পাবলিশ করবে একটা ইউনিভার্সিটি, যেখানে 21,000 টিচার, যেখানে 2,000 টিচার এবং যেখানে 70,000 ছাত্রছাত্রী। এই ইউনিভার্সিটি তো এভাবে চলতে পারে না। এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি না আমি, এছাড়াও বিভিন্নভাবে আরো অনেকগুলো ইউনিভার্সিটি এদেশে প্রতিষ্ঠিত হয়েছে বিষয়ভিত্তিক, যেমন এগ্রিকালচার ইউনিভার্সিটি, আবার টেক্সটাইল ইউনিভার্সিটি আছে প্রায় কয়েকটা, তারপরে রেগুলার ইউনিভার্সিটি, বুয়েট সহ বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে। শুধুমাত্র মেডিকেল কলেজই আছে বাংলাদেশে 113টা। এখানে 10,618টা সিট আছে। তার মানে কি, বাংলাদেশ থেকে প্রতি বছর 10,618 জন ছাত্র ডাক্তারি পড়ার সুযোগ পান, এবং পাশ করার পরে এই মুহূর্তে বাংলাদেশে 15,000 ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বেকার আছে। তার মানে বুয়েটের পাশ করা অথবা ঢাকা ইউনিভার্সিটি অথবা কোনো না কোনো ইউনিভার্সিটির অথবা কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ করা ডাক্তার ইঞ্জিনিয়াররা বেকার হয়ে বসে আছেন। এত ব্যয় সাপেক্ষ শিক্ষা পাশ করার পরেও আমাদের ছাত্রছাত্রীরা চাকরি পাবে না, কি করে হয়? যদিও এই বুয়েটের পাশ করাদের মধ্য থেকে প্রায় 40 থেকে 50% উচ্চশিক্ষার নামে দেশের বাইরে চলে যান, তারা আর ফিরেই আসেন না। একই ঘটনা ঘটেন অন্যান্য বিষয়ে ডাক্তারদের বা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও। মেধাবী ছাত্রছাত্রী যারা থাকেন, তারা যারা বাবার পয়সা আছেন অথবা স্কলারশিপের ব্যবস্থা করতে পারেন, কোনো না কোনোভাবে দেশ থেকে বেরিয়ে চলে যান এবং ওইখানে যাওয়ার পরে উচ্চশিক্ষা নেন, পিএইচডি করেন, আর বাংলাদেশে ফিরে আসেন না। বাংলাদেশের ব্রেন ড্রেন ঠিক এভাবেই হচ্ছে, এভাবেই বাংলাদেশের মেধা পাচার হচ্ছে। এগুলো বন্ধ করা উচিত। আর একই সাথে আমাদের এই বেকার তৈরির কারখানাগুলো, এই সকল বিশ্ববিদ্যালয়গুলোয়
এমনভাবে বাস্তবধর্মী, এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যে বিষয় পাশ করার সাথে সাথে দেশে অথবা দেশের বাইরে কোথাও না কোথাও খুব সহজেই চাকরি মিলবে। এই মুহূর্তে 30 লক্ষ বেকার, প্রতি বছর 2 লক্ষ হারে বাড়তে থাকলে আমার তো মনে হয় আগামী 10 বছর পরে বাংলাদেশে 50 লক্ষ বেকার হয়ে যাবে। তখন দেশের অবস্থা কি হবে? এই আমরা যুবকদের নিয়ে গর্ব করি যে বাংলাদেশের যুবক সম্প্রদায়ের সংখ্যা বেশি, কিন্তু তাদের ভিতরে যদি শিক্ষিত যুবকের এত বড় একটা অংশই বেকার থেকে যায়, তাহলে ভবিষ্যৎটা কোথায় দাঁড়াবে দেশের, এবং আমাদের দেশ কোন দিকে এগুচ্ছে এটা নিয়ে খুব বেশি চিন্তা করা দরকার নেই। আপনি, আমি, আমরা সবাই বুঝতে পারছি নেওয়া উচিত কোনো পদক্ষেপ, কোনো অ্যাকশন নেওয়া উচিত, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আমরা ক্যাম্পের মাধ্যমে এই সকল শিক্ষিত অনার্স মাস্টারদের মাত্র 6 সপ্তাহে 24টা ক্লাস 36 ঘন্টায় অ্যাপারেল সেক্টরের যে কোনো ব্রাঞ্চে, স্পিনিং মিল, উইভিং মিল, টেক্সটাইল মিল, মানে যেখানে নিটিং উইভিং হয়, প্লাস যেখানে ডাইং হয়, প্রিন্টিং হয়, ফিনিশিং হয়, এছাড়াও আমাদের প্রায় 4500-এর উপরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেগুলোতে কাটিং, সুইং, ফিনিশিং, মার্চেন্ডাইজিং, মার্কেটিং, কমার্শিয়াল, অ্যাকাউন্টস সহ বিভিন্ন শাখায় যাতে তারা অন্তত এন্ট্রি লেভেলে একটা চাকরির ব্যবস্থা করতে পারে, তাহলে সে তার যোগ্যতা দিয়ে, তার কর্মদক্ষতা দিয়ে, তার কঠোর পরিশ্রম দিয়ে, তার অধ্যবসায় দিয়ে, তার আন্তরিকতা দিয়ে সে একসময় নিজেকে প্রমাণ করতে পারবে যে সে বাংলাদেশের একজন মেধাবী স্টুডেন্ট, এবং সে বাংলাদেশে এই অ্যাপারেল সেক্টরে, যে সেক্টরের মাধ্যমে 84% বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, 1 কোটির উপরে লোক যে শিল্পে কাজ করে, তাদের ভাগ্যোন্নয়নে তারা আত্মনিবেদিত, তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন দেশ ও জাতির স্বার্থে। তাই আসুন সবাই মিলে আমরা ক্যাম্পকে সহযোগিতা করি এবং বাংলাদেশ থেকে এই শিক্ষিত বেকারদের বেকারত্ব দূরীকরণ সহ আমাদের অ্যাপারেল শিল্পে ব্যবস্থাপনায় আমরা গ্রিন ম্যানেজমেন্টের ব্যবস্থা করি। সকলকে ধন্যবাদ।